বাংলাদেশ সরকারের নিমন্ত্রণ, বাংলা শোনেন, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে উনি আসেন, উনি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসেননি এইবার। না না না, উনি নিজে হ্যাঁ নিজে নিজে আসছেন, এসে একটি কথা বলেছেন যে নির্বাচনের আগে যে এরকম অস্বস্তি ছিল, অস্বস্তি নিয়ে এসছে, এখন আর সেই অস্বস্তি আমাদের নাই, এখন আমরা কাজ করতে চাই। এবং ডোনাল্ড লু একটি বার্তা নিয়ে এসছেন আমেরিকান প্রেসিডেন্টের, বার্তা হলো এই, বাংলাদেশ যে একটা অ্যাম্বিশাস ইকোনমিকে এনশিওর করতে যাচ্ছে, সেটাতে আমেরিকা সর্বত সাহায্য করবে, সর্বতভাবে সহযোগিতা দেবে। এই বার্তাটা ডোনাল্ড লু সাহেব নিয়ে এসছেন। এবং ইট ইজ নট এ স্টেট ভিজিট, বিকজ বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে আমন্ত্রণ জানাননি, উনি আসছেন আসলে বিজনেস ফোরামের মানে ইয়ে থেকে। হ্যাঁ উনি এসছেন, বলতে হবে, যদি আমি যদি ওনার সফরটাকে প্রাইভেট সফর বলি, আমি ফিনিশ করি, আমি যদি ওনার সফরটাকে একটা প্রাইভেট সফরও বলি, এটা অত্যুক্তি হবে না। আচ্ছা, চন্দন নন্দী ভারতে আপনি আমি কোট করবেন এবং তাকে জানিয়ে দেবেন আমি এটা বলছি কার সম্পর্কে। তিনি একজন ভারতে সযত্নে পরিত্যাজ্য সাংবাদিক, কোথাও ওনার স্থান নাই, উনি এখানে সেইখানে বাংলাদেশে এরে ধরেন ওকে ধরেন ধরে দু একটা টক শোতে অ্যাটেন্ড করেন। এখন আমাদের তো দিলটা বড়, মনটা নরম, হ্যাঁ লোকটা ভারত থেকে পরিত্যাজ্য হয়েছে, কি আর করা যায়। তাই আমাদের যারা আমার নমস্য ব্যক্তিরাও একটু আমি চেষ্টা করবো আপনি আপনার সাথে রাখতে, আপনি এত উতলা হয়ে গেলে তো হবে না। শোনেন শোনেন, আমাদের যারা নমস্য ব্যক্তি তাদেরও মন বড়, আমাদেরও মন বড়। আচ্ছা, উনি একদম ভারত থেকে সযত্নে পরিত্যাজ্য একজন লোক, এই ভদ্রলোকের অবতারণা করেন না। ইলেকশনের আগে এমন এমন আজগুবি মন্তব্য করেছেন, আজকে সতে থাকলে ওনাকে আমি জিজ্ঞেস করতাম। চিন্তা ভাবনার উপর নির্ভর করে নিজামের রাজ্য, সবচেয়ে বড় প্রিন্সলি স্টেট, যার অধিকাংশ প্রজা হলো হিন্দু আর শাসক হলেন মুসলমান, সে শাসক নওয়াব ওসমান আলী ইয়ার জং আসিফ জা, উনি যখন ওনার দেশ ওনাকে ছেড়ে দিতে হলো, তখন সর্দার প্যাটেল বলেছিলেন যে হায়দ্রাবাদের উপর আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে আপনার দাবি প্রত্যাহার করুন, কাশ্মীর নিয়ে যান, সেটা মানেননি। এবং কতদূর অদূরদর্শী সিদ্ধান্ত লিয়াকত আলী খানের ছিল সেটা কিন্তু বুঝতে হবে। তো এইখানে উনি অনেক কিছু বলে গেলেন, উনি আবার বলে গেলেন যে আমার ডিফেন্সটা আমি দিয়ে যাই, ফরাদ ভাই এসেই বলবেন যে আধুনিক দেশে আধুনিক পৃথিবীতে এই ধরনের হয় না, এশিয়ান পলিটিক্স আর রাশিয়ান ফেডারেশনের পলিটিক্স এক না। উনি যে উদাহরণটা দিয়ে গেলেন যে রাষ্ট্র ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে, সেটা রাশিয়ান ফেডারেশনে ছিল। আমরা তো বলে কই 47-এ ভাগ হয়ে গেছি, আমরা আমাদের এই ফেডারেটিং এক্সপেরিয়েন্স তো নাই, সেই থেকে বেরিয়ে এসছি আমরা, বহুদিন হয়ে গেছে, গত 74 বছর। সেইগুলো শুধু বলে তো আমার কনফিউশন তৈরি করার কোনোই মানে নাই, এগুলো কোনোদিনও হবে না। আর আমার যতদূর মনে হয় যে কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ভারত দুটো দেশই তাদের ডিপ্লোম্যাটিক এনার্জি কম ক্ষয় করেননি। তো এখনো দেখছি সেই স্বভাব থেকে দুটো রাষ্ট্র একবারও সরে আসতে পারেন নাই। এবং আমি খুব অবাক হয়ে গেছি, আমি ভিডিও ফুটেজে, পুরনো ফুটেজেও দেখেছি যে পাকিস্তানের প্রথম যে পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী জাফরুল্লাহ নাম করা লোক, তিনি এবং আপনার ভারতের যে বিখ্যাত যারে বলা হয় অত্যন্ত মেধাবী রাজনীতি কৃষ্ণ মেনন, তারা ঘন্টার পর ঘন্টা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ কম্পমান করেছেন তাদের বক্তব্যে, কিন্তু কাশ্মীর সম্পর্কে কোনো সুরাহা হয় নাই। এবং আমাদের কে আমের আটি বলে পাকিস্তানিরা ছুড়ে দিত, তারা কাশ্মীর নিয়েই তাদের বৈশ্বিক রাজনীতির সমস্ত খেলা খেলেছে এই পাকিস্তান 23 থেকে 24 বছর। এবং আপনি শুনে অবাক হবেন, আমি একটু ইতিহাসের অবতারণা করি। 65-এ যখন যুদ্ধ হয়, 17 দিনের যুদ্ধ, আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ রক্ষিত ছিল এবং ইচ্ছা করলে ভারত 2 প্লাটুন সৈন্য পাঠিয়ে দখল করে নিতে পারত।
there was no military preparation and military exactly defense against India in the war of 1965, which continued not more than 17 days. এখন বলতে পারেন মাসুক ভাই যে তাহলে ফরাদ ভাই ভারত না শুনেন ভারত এটা কেন নিল না ভারতের রাজনীতি নিল না আমি একটু একটা উদাহরণ দেই কুয়েত কিন্তু নিয়েছিল সাদ্দাম হোসেন তারপরে কিন্তু হজম করতে পারে নাই বলে না আপনি এই ব্যাপারে আপনার এটা না ভারতের পলিটিক্স অত্যন্ত ম্যাচিওর এটা এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক তখন যদি ইন্দিরা গান্ধী হয়তো বা সাদ্দাম হোসেনের জায়গায় যাইতে হইতো না আপনি কথাটাই তো বুঝলেন না আমি আপনাকে দিচ্ছি জায়গা ভারতের রাজনীতি অত্যন্ত পক্ষ ম্যাচিওর পলিটিক্স তারা তাদের ডিফেন্স ভালো বুঝে তাদের ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অনেক ভালো বুঝে ভারত দিব্য চোখে দেখতে পাচ্ছিল যে আমরা যদি এটা এখন সৈন্য ঢুকিয়ে ইস্ট পাকিস্তান দখল করে নেই তাইলে এখানকার জনগণের কাছে আমরা চিরজীবনের শত্রু হব সুতরাং এই অংশ পাকিস্তানের এই অংশ অটোমেটিক্যালি একদিন আলাদা হয়ে যাবে কারণ পূর্ব পাকিস্তানের প্রতি তৎকালীন বর্তমান বাংলাদেশের প্রতি সেই পাকিস্তানি পশ্চিম পাকিস্তানের বর্তমান পাকিস্তানের মিলিটারি সিভিল ব্যুরোক্র্যাটস এন্ড আপনার ফিউডাল লর্ড যে অলিগার্স হয়েছিল তারা কোনোদিন সুবিচার করে নাই ভারতীয় রাজনীতিবিদরা দিব্য চক্ষে দেখছিল যে একদিন এই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে অসন্তুষ্টি হবে এবং সেটা অটো আলাদা হয়ে যাবে আমাদের শত্রুতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা বরং সুযোগে থাকি পরিস্থিতি আসুক তাই হয়েছে এবং ইন্ডিয়ান পলিটিশিয়ানস আর ভেরি মাচ প্রফাউন্ড and very much sagacious exactly to take the point and exactly to take the action in time